দেখতেছি যে স্বপ্নে আমি গয়না বিক্রি করে একটা গাড়ি বানিয়ে আমি বিক্রি করতেছি। আমার এখানে যে 10 জন কাজ করতেছে তারা তাদের ফ্যামিলিকে চালাতে পারছে এবং নিজেরা স্বচ্ছন্দভাবে চলতে পারতেছে। বড় কথা হচ্ছে আমি বরিশালের মেয়ে, রান্না বান্নার দিক থেকে একটু ভালোই প্রফেশনাল। রিলেশন করে বিয়ে করছিলাম, দুই ফ্যামিলি কেউ মেনে নেয় নাই, তো ওইখান থেকে অনেক কষ্ট করতে হয়েছে, যেহেতু হাজবেন্ডের পরিবার আমাকে মেনে নেয় নাই। আমার বড় ছেলে আমার ছেলে যখন আমি প্রেগনেন্ট হই তখন তারা আমাকে মেনে নেয়। আমার হাজবেন্ড বিদেশ যায়, ওই সৌদিতে যায়, ওইখানে উনি ধরা খেয়ে আসে। আমি অ্যাকাউন্টস নিয়ে অনার্স কমপ্লিট করছি। আমাকে হচ্ছে গিয়ে যখন আমি বলছি যে আপনি চলে আসেন, তো উনি ফ্যামিলির চাপে অনেকবার আসতে চায়নি। তারপর যখন দেখতেছি যে না, নিজেই পারতেছে না গুছিয়ে, তখন উনি চলে আসে। তখন করোনা টাইম ছিল, জব পাওয়াটা খুবই টাফ ছিল, কোথাও অ্যাপ্লাই করলে আসলে অ্যাপ্লাই পর্যন্তই যাইতো, আর ইন্টারভিউ পর্যন্ত যেতে পারতাম না, যেহেতু করোনা টাইম ছিল। তারপরে হচ্ছে গিয়ে আমি যখন আমার বাচ্চা একদিন হঠাৎ করে 104-5 জ্বর আসে, তো ওর এই বাচ্চাকে নিয়ে আমি ওই শ্যামলী শিশু হাসপাতালে যাই। তো যখন যাওয়ার সময় দেখি যে ভ্যানের মধ্যে এক মুরব্বী কাকা ডিম খিচুড়ি বিক্রি করতেছে। তো আমার তখন ইচ্ছা জাগছে যে উনি কি বিক্রি করতেছে ভ্যানের মধ্যে এত রাতে। তখন রাত প্রায় 3টা-4টা হবে। তো তখন আমি ওই মুরব্বী কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে কাকা কি বিক্রি করতেছেন, তো বলতেছে যে খিচুড়ি দিয়ে ডিম বিক্রি করতেছি, সাথে এক পদের ভর্তা আছে। তা বলছি কত টাকা, বলে যে 40 টাকা, আর মুরগি দিয়ে খেলে 60 টাকা, এরকম একটা টাইপ। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কাকা এটাতে কি সংসার চলে? তো বলছে বাবারে, তোমার কাকিরে নিয়ে আমি কোনো রকম খেয়ে বাঁচতে পারি। আসলে আমার হাজবেন্ড যখন বিদেশ থেকে চলে আসে, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে একদম আলাদা করে দেয়, বাসা থেকে বের করে দেয় আমাদের, তখন আমাদের থাকার পর্যন্ত একটা রাস্তা ছিল না। তো ওই অবস্থায় আমি চিন্তা করলাম যে অল্প স্বল্প কিছু পুঁজি নিয়ে যদি ভ্যানের উপরে এরকম একটা খাবার খিচুড়ি কিছু সেল করতে পারি, হ্যাঁ, যদি আমার এখান থেকে কিছু একটা লাভ হয় বা আমি কিছু আর্ন করতে পারি। বড় কথা হচ্ছে আমি বরিশালের মেয়ে, রান্না বান্নার দিক থেকে একটু ভালোই প্রফেশনাল, রান্না করতে পারি। তা হাজবেন্ডকে বলছি যে তাহলে একটা কাজ করি, স্বল্প কিছু টাকা নিয়ে একটা ভ্যান ভাড়া করে চলেন আমরা এটা করি। লাভটা বলতে গেলে হয়তো পার ডে আমার 300-400 টাকা লাভ হইলো, ওইটা দিয়ে তো আর আসলে আমার বাসা সহ খাওয়া দাওয়া সহ সব কিছু ব্যাকআপ করা যায়। সোশ্যাল মিডিয়াতে যে এখানে ভাইরাল অনেক দোকান আছে, তো তখন হাজবেন্ডকে বললাম যে আমি তো যেহেতু একজন নারী উদ্যোক্তা হতে চাই, আপনি কি আমাকে ওইখানে একটা ব্যবস্থা করে দেন। তো আমি আমার বিয়ে যে গয়নাটুকু ছিল আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, ওই গয়নাটুকু ওনার হাতে দিয়ে বলছি যে কাজ করেন, এটা বিক্রি করেন। তখন মাথায় আমার কোনো বুদ্ধি আসতেছিল না, কেউ টাকা পয়সা আসলে ধার দিত না। তখন উনি আসলে তখন একটু করে যে না, এটা আসলে অ্যাসেট। এই স্বর্ণ মেয়েদের গয়নাই তো একটা অ্যাসেট বলতে থাকে বিপদের। অনেকদিন ভাবছি, ঘুমের মধ্যে যখন দেখলাম যে হ্যাঁ, আমি ঘুমের মধ্যে দেখতেছি যে স্বপ্নে আমি গয়না বিক্রি করে একটা গাড়ি বানিয়ে আমি বিক্রি করতেছি। পরের দিন উঠে জাস্ট ওনাকে বলছি যে আর কোনো কিছু দরকার নেই, আপনি এটাই করেন। আমার গয়না যতটুকু ছিল আমি গয়নাটুকু বিক্রি করে এই গাড়িটা বানাইছি। এই গাড়িটা বানাইতে আমার প্রায় 50,000 টাকা খরচ হয়েছে। বাকি আদার্স যে হাঁড়ি পাতিল বল প্লেট যা আদার্স টাইপ কিছু লাগে ওগুলো কিনছি। যখন সিজন থাকে ইলিশের তখন করি। আমি আসলে কোনো ফ্রিজিং ইলিশ এখানে উঠাইতে চাই না, যে কারণে সিজন হইলে ইলিশ উঠাই, সিজন না হলে ইলিশ বন্ধ করে দিই। আদারওয়াইজ আমার এখানে অন্যান্য আরও অনেক বিভিন্ন রকমের খাবার আছে, যে খাবারটা দিয়ে আসলে আজকে আমার নাম ভাইরাল হয়েছে। আমার এই হার্ডওয়ার্কের মাধ্যমে প্রায় 10 জনের কর্মসংস্থান হয়েছে। আমি আজকে যে সফলতা পেয়েছি, একসময় তাদের মনে হয়েছে আমি সফলতা হব না, আমি যাই করতেছি সবটাই বিফলে হবে, কিন্তু আল্লাহ পাক দেখা দিছে যে আমি এই ব্যবসা দিয়ে আমার গয়নাটুকু বিক্রি করে আমি আজকে সফল হয়েছে। তো আমি বলবো যে শিক্ষিত হলে যে চাকরির পেছনে দৌড়াতে হবে তা না, শিক্ষিত হইতে হবে, কারণ আপনি শিক্ষিত হলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। খাবারের যে বলগুলো দেখতেছেন, অল্প অল্প খাবার আনি, হয়তো 12টা-1টার মধ্যে শেষ হয়ে যায়। যদি এর আগে পারি রিফিল করে, না হলে না। আমি 12টা-1টার মধ্যে চলে যাই, অনেকের মতো রাত বেরাত থাকতে হয় না, আল্লাহর রহমতে।